আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গভর্নর অপসারণ প্রক্রিয়া বহির্বিশ্বে ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মন্তব্য। আফগান তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। 133 জন তালেবান যোদ্ধা নিহত বলে ইসলামাবাদের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তর্বর্তী আমলে রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত ভিসি পরিবর্তনের উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখতে নীতিমালা প্রায় চূড়ান্ত। এবং রাজধানীর বাজারে কমেনি শসা, লেবু ও বেগুনের দাম। ডিম, ব্রয়লার মুরগির মূল্য কমলেও বাড়তি অবস্থায় সোনালী মুরগির দাম। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আফগান তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলিতে ধারাবাহিক হামলার মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সরে ওই ঘোষণা দেন। হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর 2 সদস্য এবং 133 জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। উস্কানিহীন হামলার অভিযোগ তুলে তালেবান বাহিনীর বিরুদ্ধে অপারেশন গাজাব লিল হক শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট 133 জন আফগান তালেবান নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছেন। তবে বিবিসি জানায় এর সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমটি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার মোহানদান, কুররাম ও বাজাউর সেক্টরে একাধিক সীমান্ত এলাকায় তালেবান বাহিনী গুলিবর্ষণ করে। জবাবে পাকিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী অভিযানে আফগান তালেবানের 27টি সামরিক পোস্ট ধ্বংস এবং 9টি দখল করা হয়েছে। তালেবানের 80টির বেশি ট্যাঙ্ক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান ধ্বংস করেছে। এর আগে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বৃহস্পতিবার রাতে 19টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং 2টি ঘাঁটি দখল করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধে উভয় পক্ষই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি দুই দেশে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ প্রক্রিয়া বহির্বিশ্বে ভালো বার্তা দেবে না বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ হুমায়ুন কবির। চ্যানেল আইকে তিনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক কূটনীতির সাফল্য অভ্যন্তরীণ সক্ষমতা ও ব্যবস্থাপনার উপর অনেকটাই নির্ভরশীল। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ থাকলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনীতিতে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন এই বিশেষজ্ঞ। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনে 1.5 দশকের বেশি সময় পর দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, নীতি হবে সবার আগে বাংলাদেশ। ক্ষমতা গ্রহণের পর সেই স্লোগানই হয়ে গেছে বাংলাদেশের কূটনীতির ট্যাগলাইন। 24 জুলাই অভ্যুত্থানের পর মানুষের চাওয়া অনুযায়ী সাম্য ও মর্যাদার ভিত্তিতে কূটনীতি করার পরামর্শ দেন এই কূটনীতিক। পররাষ্ট্রনীতির ব্যাপারে একটা নতুন টেমপ্লেট ব্যবহার করছে। টেমপ্লেটটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশ প্রথম যে কথাটা বলা হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে
আমি কারোর সাথে কোনো বিশেষ সম্পর্কে যাব না, আমি আমার বিষয়টাকে প্রধান ধরেই আমি সকলের সাথে আমার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক নির্ধারণ করি। কিন্তু যারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, বিনিয়োগ করে, তারা কিন্তু এটাকে আঞ্চলিকভাবে দেখে, দক্ষিণ এশিয়াকে একটা ইউনিট হিসাবে তারা দেখে। কাজে সেই বিবেচনায় তারা কিন্তু মনে করে এই দক্ষিণ এশিয়াতে সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকলে আমার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে। তা কাজেই তারা বুঝতে চায় আপনার সাথে আপনার প্রতিবেশীর সম্পর্ক কেমন হবে। তো সেই দিক থেকে আমি বলবো যে ইদানিং গত কয়েকদিনে সপ্তাহখানে আমরা কিছু ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় রাখে উল্লেখ করে এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘটনাও তাদের বিবেচনায় থাকবে। যেহেতু আমরা ইন্টিগ্রেটেড হয়ে আছি, এখন আপনার অভ্যন্তরীণ বিষয়গুলিও আপনার পররাষ্ট্রনীতির উপাদান হিসাবে রূপান্তরিত হচ্ছে বেশ প্রকটভাবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যেটা হয়েছে, সেটা কিন্তু এটা অভ্যন্তরীণ সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা কাকে বানাবো সে, কিন্তু এটা বানানো, এটার কোয়ালিটি, পদ্ধতি, সম্ভাবনা সব কিছুই আপনার বাইরের পৃথিবীতে মূল্যায়ন হচ্ছে। কারণ বাংলাদেশের অর্থনীতিটা এখন যে অবস্থা আছে, তাকে ঘোরাবার জন্যে বা তাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে বাংলাদেশ ব্যাংকে একটা সেন্ট্রাল রোল আছে। সেটা কিন্তু বাইরের পৃথিবীতে আলোচিত হচ্ছে, কারণ বাইরের পৃথিবীতে আমাদের উন্নয়ন সহযোগীরা যারা আছে, প্রতিবেশীরা যারা আছে, যাদের কাছ থেকে আমরা ব্যবসা বাণিজ্য করি, অর্থ সাহায্য নেই, তারা কিন্তু সকলেই বুঝবার চেষ্টা করছে যে এই পরিবর্তনটার ইম্প্যাক্টটা কী হবে। আপনি কী রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, কী সামাজিক সিদ্ধান্ত নিচ্ছেন, সবগুলো কিন্তু আপনার পররাষ্ট্র নীতির উপাদান হিসাবে এসে যোগ হচ্ছে। 81তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয় পেতে এখনই কাজ শুরুর পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 18 মাসে যেসব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, বর্তমান সরকার নীতিমালার আলোকে সেগুলোতে পরিবর্তন আনবে, এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেছেন, স্কুল থেকে কলেজ, এরপর বিশ্ববিদ্যালয় সব কিছুকে রাজনীতির বাইরে রাখতে নীতিমালা প্রায় চূড়ান্ত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে শুরু হয় বিড়ম্বনা। সরকার পরিবর্তনের পরও নানা ইস্যুতে রাস্তা দখল করে বিভিন্ন কর্মসূচি দিতে থাকে শিক্ষার্থীদের একটি অংশ। আন্দোলন করা শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল উপাচার্যের পদত্যাগ, নিজেদের পছন্দের উপাচার্যসহ বিভাগীয় প্রধানদের নিয়োগ। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের হিড়িক লাগে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতির বাইরে থাকতে হবে, এজন্য নীতিমালাও প্রায় চূড়ান্ত। আমরা জানি বিগত অনেক বছর ধরে নিয়োগগুলো হেভিলি পলিটিসাইজড হয়েছে, বিগত 18 মাসেও কিছু দূর এটা হয়েছে। সো এখন আমাদের একটা শক্ত প্রচেষ্টা আছে আগামীতে যেন পলিটিসাইজ না হয়। রাতারাতি সব কিছু আমরা ডিপলিটিসাইজ করতে পারবো না, আমাদের প্রচেষ্টাটা থাকবে। সো যদিও এটা আগ বাড়িয়ে বলা হচ্ছে, বাট খুব শীঘ্রই, যেহেতু নীতিমালাটা মোটামুটি আমরা ফর্ম করে ফেলেছি, খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন হবে। সো আপনারা জানবেন, আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে যাব যদি আমাদের কাছে ক্রেডিবল এভিডেন্স থাকে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুল কলেজের ব্যবস্থাপনা কমিটিতেও আসছে বড় পরিবর্তন। স্কুল থেকে শুরু করে, মানে স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে কলেজের গভর্নিং বডি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সব কিছু আমরা যতখানি এবং নীতিমালা পর্যায়ে যতখানি ডিপলিসাইজ করা সম্ভব আমরা করা শুরু করেছি, এবং এটা খুব তাড়াতাড়ি এটা আমাদের নীতিমালার রূপে, অফিসিয়াল নীতিমালার রূপে আপনারা দেখবেন। সো আমাদের সেটা প্রচেষ্টা আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে রাতারাতি সব কিছু বদলে যাবে না, আমাদের প্রচেষ্টাগুলো চলমান। ববি হাজ্জাজ বলেন, রাতারাতি সবকিছু বদল করা সম্ভব নয়, তবে বড় ধরনের পরিবর্তনের ছোঁয়া দেখা যাবে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রমজানে বাজারে দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে, যদিও কাঁচা বাজারে শসা, লেবু ও বেগুনের দাম এখনও কমেনি। বেড়েছে খেজুর সহ ফলের দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগির দাম আগের বাড়তি অবস্থায়। বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দামে। রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছেন পরাগ আজিম।
রমজানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়া দীর্ঘদিনের চিত্র। সে তুলনায় গত বছর কিছুটা নিয়ন্ত্রণে ছিল বাজার। এবারও অনেক পণ্যের বেলায় তেমনটাই দেখা যাচ্ছে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 50-60 টাকা, এই সপ্তাহে হয়েছে 40 টাকা। দাম বাড়ে নাই, সবগুলো ঠিক আছে, একমাত্র শুধু রসুনটার দাম, চায়না রসুনটা বাইরে, ওটা একটু দামটা বেশি। এছাড়া সবই নিত্যপণ্য যা আছে সবই ঠিক আছে। মানে আগের তুলনায় একটু কম, আগের তুলনায় রোজগারের তুলনায় একটু কম আছে, মানে আর একটু কমলে ভালো হতো আমাদের জন্য, যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি। কাঁচা বাজারের মধ্যে শসা, লেবু ও বেগুনের দাম বেশি, বাকিগুলোর দাম স্বাভাবিক। লেবু বর্তমানে 80 টাকা 90 টাকা আলু বেচতেছি, শসা 120 টাকা কেজি, হাইব্রিড শসা আছে আপনার 70 থেকে 80 টাকা কেজি, বেগুন তো 100 টাকা কেজি বেচতে। সব মালের দাম মোটামুটি দাম একটু কম আছে। কমলে তো ভালোই লাগে রে ভাই, আপনি যখন কিনতে যান তখন কমলে তো ভালোই লাগবে, বাড়লেই তো বার্নিং হয়। বাজারে ব্রয়লার মুরগির কেজি 185 থেকে 190 টাকা, তবে সোনালী মুরগির দাম কমেনি, 340 টাকা কেজি। মুরগি কিনলাম 340 টাকা করে, কিন্তু আপনার মনে করেন অন্যান্য জায়গায় যদি আমি হিসাব করে দেখি, এটা যদি 300 টাকার মধ্যে রাখা যায় তাহলে এটা মানুষের কিনে খেতে সুবিধা হয়। এই রমজানে খেজুর সহ ফলের দাম অনেকটাই বেশি। অনেক বেশি আপেলের দাম, 5,000 টাকা আপেল 6,600 500, সব মালের দাম আদানির বেশি বাড়ছে হিসাবে গিয়া। গরুর মাংসের দামও বেশি, 780 টাকা কেজি। ডিমের দাম কিছুটা কমে 105 থেকে 110 টাকা ডজন বিক্রি হচ্ছে। বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, এর মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। আশার কথা হচ্ছে এই বিষয়টিতে এখন মানুষের মধ্যে সন্তুষ্টি রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তাদের 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ পরিবারের কর্তা মুক্তার ব্যাপারী ও তার স্ত্রী সেলিনা বেগমের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ছেলে সেলিম ব্যাপারীর শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে 5তলা একটি ভবনের 3য় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে। আগুনে তারা দগ্ধ হন। আমার খালা, আমার খালু, আমার খালতো ভাই 3 জনে থাকি নারায়ণদায়। তো রাত 8টা বাজে আমার কাছে ফোন কল আসে যে তারা মানে এইভাবে আগুন লাগছে তাদের বাসায়। ডাক্তার দেখানোর পর আমার খালতো ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার 100% বলা হয়েছে, ডাক্তার বলছে। হ্যাঁ, আর আমার আন্টি 20% আর আঙ্কেল 21%। দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পরিকল্পিত শহর গড়তে হলে সবার আগে নিরাপদ সড়ক গড়তে হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তায় চেক প্রদান করে মন্ত্রী বলেন, আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রাষ্ট্র রয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পিরোজপুর ও বরিশাল সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট 61 পরিবারকে 2,17,00,000 টাকার চেক দেওয়া হয়। একমাত্র আইনই হবে সমস্ত ক্ষমতার মালিক। আইন প্রয়োগ করার বাহিনী কেবলমাত্র এই ক্ষমতা প্রয়োগ করবে। আইন তৈরি করবে আইন প্রণেতারা এবং তা প্রয়োগ করবে। এর বাইরে কোনো ধরনের কোনো মাস্তান, গুন্ডা, গডফাদার, অমুক সমিতি, অমুক পরিবহন, অমুক তমুক, আমি একটা বিশাল গডফাদার অমুক শহরের, এই কালচারটাকে একদম ভেঙে চুরমার করে দিতে হবে। সম্ভাব্য দুর্ঘটনাগুলি সম্পর্কে একটা জনসচেতনতা তৈরি করা, এবং যেহেতু সম্প্রচার মাধ্যমগুলি আমার নেতৃত্বে বা আমার অধীনে আছে, ফলে আমাদের এটা একটা বিশেষ প্রকল্প হতে পারে। এবার অমর 21শে বইমেলা 2026। অমর 21শে বইমেলার দ্বিতীয় দিন আজ। ছুটির দিন শুক্রবার সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত এবারের প্রথম শিশু প্রহরে ছোটদের নজর কেড়েছে কাকতাড়ুয়া পাপেট শো। সুলতানা হিমুর রিপোর্ট। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে চলা অমর 21শে বইমেলার দ্বিতীয় দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল 11টায় শুরু হয় বইমেলার অন্যতম আকর্ষণ শিশু প্রহর।
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশেই সাজানো হয়েছে শিশু চত্বর। সিসিমপুর নেই, তবে বাচ্চাদের নজর কেড়েছে কাকতারুয়া পাপেট থিয়েটার আয়োজিত ঐতিহ্যবাহী পুতুল নাট্য। অভিভাবকরাও স্বাচ্ছন্দ্যে শিশুদের নিয়ে ঘুরেছেন মেলা প্রাঙ্গণ। মেলা ভালো লাগছে, আমাকে 2টো পুরস্কার দিয়েছে আর 2টো আমি কিনেছি। বই কিনবো, খাবো, খেলবো। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল, ওইখানে করলো আর বইটই দেখছে, ঘুরছে। উৎসব মুখর পরিবেশ, বাচ্চাদের শেখার জন্য সত্যি এই আয়োজনগুলো প্রয়োজন। মেলার সার্বিক দিক পর্যবেক্ষণে তৎপর বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রচুর নিরাপত্তা ব্যবস্থা, আমরা পুলিশ সহ নিয়মিত বাহিনীগুলোর বাইরে আমরা আবার বিএনসিসিরও প্রচুর তরুণ সদস্যকে আমরা নিয়োগ করেছি। আগামীকাল ইন্টারঅ্যাক্টিভ পাপেট শোর মাধ্যমে বাচ্চাদেরকে আমরা বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করব এবং ওদের সাথে আমরা গল্প বলবো, গান, কবিতা, ছড়া। টানাপোড়েনের মধ্যে আমাদের দেশটা গেল, তারপরে একটা স্থিতিশীল অবস্থায় এসছে, এখন হয়তো ভালো কিছু হবে ভাবছি। এবছর প্যাভিলিয়ন না থাকলেও সুবিন্যস্তভাবে অংশ নিয়েছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া বইমেলা এবার হাজার প্রতিকূলতা পেরিয়ে সফলকাম হবে, সেই প্রত্যাশাই করছেন প্রকাশকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান। কারক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারের পাদদেশে জড়ো হয় শতাধিক শিশু। তাদের স্লেটে প্রথম হাতে লেখার সূচনা ঘটে। মনের আনন্দে জীবনের প্রথম লেখার অভিজ্ঞতা অর্জন করে তারা। সেখানে তাদের ভাষা শহীদদের প্রতি এবং ভাষা আন্দোলনের প্রতি মমত্ববোধ জাগাতে শপথ পড়ানো হয়। শিশুরা হেসে খেলে অর্জন করে জীবনে প্রথম লেখার অভিজ্ঞতা। ময়মনসিংহের ত্রিশালে সড়ক পাকাকরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন সড়ক পাকাকরণের নামে সরকারি টাকা লুটপাট হচ্ছে। বিপরীতে সংশ্লিষ্টরা বলছেন যথাযথ নিয়ম মেনেই করা হচ্ছে সড়কের কাজ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 2024-2025 অর্থ বছরে 1,41,38,000 টাকা ব্যয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের উকিলবাড়ি কেবি আই সড়কটি পাকাকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান এন্টারপ্রাইজ। চলছে কার্পেটিং কাজ। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ও প্রয়োজনীয় মালামাল কম দিয়ে জোড়াতালির কার্পেটিং করা হয়েছে। হাত দিলেই উঠে আসছে পিচ। রাস্তাটা হানা করে যাওয়ার পরে 2 দিন পরে খালি চলটা উঠতে হইতেছে, কিন্তু সম্পূর্ণটা দুর্নীতি চলতেছে। তারা এই টাকাগুলো লুটপাট করে হইতেছে। এই জায়গায় খুলে গেছে, ভেঙে গেছে, তেমন ভালো হয়নি রাস্তা। অটোমেটিক আমনি এগুলি আগলা হয়ে যেতে আছে। ওই মাটির রাস্তা থেকে এখন বর্তমানে খারাপ হইতে আছে। কোনো কিছু পরিষ্কার করে নাই, পরিষ্কার না করে এটার উপরে পিচ ডালে হয়ে গেছে। যা নিয়ে আছে ব্যাগটা নিয়ে আপনার সাফ করিয়া পরে তারা পিচ দেয়া দিক। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বলছে কাজে কোনো অনিয়ম হয়নি। বিভিন্ন জায়গায় আমরা থিকনেস চেক করতেছি, সবগুলোই ঠিক পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে ঠিক আছে। একটা রাস্তা পুরোপুরি শক্ত হওয়ার জন্য যে সময়টুকু লাগে, সেই সময়টুকু পূরণ হওয়ার পূর্বেই এই রাস্তাগুলো হাত দিয়ে তারা তুলতেছে। যে আমরা দ্রুত কাজগুলো করতে চাই, কিন্তু সেটিতে যদি তাদের সাপোর্ট না থাকে, জনগণের অংশগ্রহণ যদি না থাকে, তাহলে কিন্তু উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা যায় না এবং এটি টেকসইও করা যায় না। এলাকাবাসীর ক্ষোভ, একদিকে নিম্নমানের কাজ, অন্যদিকে নির্ধারিত সময়ে সড়কের কাজ শেষ হয়নি। তাদের প্রত্যাশা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। রাজীব আহমেদ, চ্যানেল আই। ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিম তীরের সুশিয়া গ্রামে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। হামলাকারীরা গাড়ি ও বাড়িঘরে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। জাতিসংঘের তথ্য মতে 2023 সালের পর থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে একটি ছোট উগ্রগোষ্ঠীর কাজ বলে উল্লেখ করেছেন। স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন তাদের এলাকা ছাড়তে বাধ্য করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। মীর আমিনুল আলমের রিপোর্ট।
ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিমের গ্রাম সুসিয়া সহিংসতার শিকার। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে ডর্জন খানেক ইহুদি বসতি স্থাপনকারী লাঠি, পাথর ও দাহ্য তরল ভর্তি বোতল হাতে গ্রামে ঢুকে ঘরবাড়ি ও যানবাহনে আগুন দিচ্ছে। বুধবার এমন ভিডিও চিত্র প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি ট্রাকে দাহ্য তরল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। অন্যরা একটি বাড়ি ও গাড়ির দিকে পাথর নিক্ষেপ করে। আরেকটি ক্যামেরায় দেখা যায় ভাঙার চেষ্টা চলছে একটি কাফেলার দরজা। হামলার শিকার গ্রামবাসীরা বলছেন ভয়ভীতি দেখিয়ে তাদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফাতিমা আল নাওয়াজা জানান, হামলাকারীরা তার পরিবারের ট্রাক ও একটি কাফেলায় আগুন দিয়েছে। ইউনাইটেড নেশন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান বা OCHA জানিয়েছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। তথ্য অনুযায়ী এ পর্যন্ত 86টি হামলার ঘটনাসহ 18 জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত 1225 জন আহত হয়েছেন। এদিকে হামলার ঘটনাকে উগ্র গোষ্ঠীর কাজ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও পশ্চিম তীরের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি আলেকজান্ডার স্টুটসম্যান হামলার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। মীর আমিরুল আলম, চ্যানেল আই। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার আলোচনার তৃতীয় ধাপ শেষ হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে শেষ হয়। তিনি আরও জানান, আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কারিগরি পর্যায়ের আলোচনা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আলোচনায় পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন হয়েছে। মার্কিন কিছু গণমাধ্যম জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি বৈঠকের কথা হলেও ইরানের তাসনিম সংবাদ সংস্থা তা নাকচ করেছে। তাসনিমের দাবি, ওই সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কংগ্রেসের একটি প্যানেলকে দেওয়া সাক্ষ্যে বলেছেন, দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের অপরাধ সম্পর্কে আগে তার কোনো ধারণাই ছিল না। বৃহস্পতিবার তিনি প্রয়াত নিপীড়কের সঙ্গে অতীত সংশ্লিষ্টতা থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তলব ও শুনানিতে প্রশ্নের মুখোমুখি করতেও আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অ্যাপস্টাইন নিয়ে তদন্ত চালানো কংগ্রেশনাল কমিটির কয়েক ঘণ্টা জুড়ে রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেওয়ার পর হিলারি বলেন, সত্য বেরিয়ে আসা দেখতে চান তিনি। তার সাক্ষ্য জনসমক্ষে প্রকাশ না করায় সাংবাদিকদের কাছেও হতাশা প্রকাশ করেন হিলারি। I never met Jeffrey Epstein, never had any connection or communication with him. I knew Ghislaine Maxwell casually as an acquaintance, but whatever they asked me, I did my very best to respond. এবার নিটল টাটা কৃষি সংবাদ। উৎপাদিত আলুর দাম কম পাওয়ায় নওগাঁ জেলায় চলতি মৌসুমে আলু চাষের জমি কমেছে। ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, ভরা মৌসুমে আলু বিক্রি না করে সংরক্ষণ করলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 21,970 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যেখানে গত মৌসুমে ছিল 25,940 হেক্টর। আগের বছরে মূল্য বিপর্যয়ের কারণে অনেক কৃষক আলু চাষ থেকে সরে দাঁড়ালেও এবছর ভালো দামের আশায় আবারও আলু চাষ করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। চাষিদের অভিযোগ, বর্তমান বাজার দর দিয়ে উৎপাদন খরচই উঠছে না, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা। আলু বেচে কিছু হতো না, ভাত হতো না, গরু গৃহস্থর ফসলের টাকা হতো না, সার ফসল কিনে কিনবো, আবার গরু বাছুর কিনে খিলামো। আমাদের খরচ হয়েছে 15,000 টাকা, 12,000 টাকা বিক্রি করতে পারতেছি, তার মধ্যে আমরা আরো 3,000 টাকা আমাদের লসই থাকে। তাহলে এই ফসল করে আমরা কি করব বলেন, আমরা তো লসের মুখে আছি। অনেক কৃষক ঋণ নিয়ে কিংবা বাকিতে সার বীজ কিনে চাষ করেছেন, দাম না পাওয়ায় তারা পড়েছেন আরো বড় সংকটে। এই আলুগুলো উৎপাদন করতে অধিকাংশ কৃষকের দোকান বাকি করা হচ্ছে। যাই দেখেন 5,000, 10,000, 15,000, এক একটা কৃষকের 20,000,
দোকান বাকি হয়ে গেছে। আজকে 300 টাকা মন যদি আলু বিক্রয় হয়, তাহলে এই আলু বেচে কি আমাদের দোকান বাকি পরিশোধ হবে? এ পরিস্থিতিতে ভরা মৌসুমে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলুর সংরক্ষণ শুরু হয়ে যাবে, কোল্ড স্টোরেজে আলু ঢুকাতে পারবে, আমরা আশা করছি তখন আলুর দামটা ভালো পাবে। আর ইতিমধ্যেই আবার শীতকালীন শাকসবজির প্রাপ্যতা কমে আসবে, তখন আলুর উপরেই ভর করবে, তখন আলুর দামটা পেয়ে যাবে কৃষক। তবে ধারাবাহিকভাবে আলুর দাম নিম্নমুখী থাকলে আগামীতে অনেক কৃষক আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন এমন ধারণা করছেন স্থানীয়রা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতির সংবাদ। ঠাকুরগাঁওয়ের কৃষি ও প্রকৃতির এক সময়ের প্রাণস্পন্দন রামদাড়া খাল আজ কেবলই স্মৃতি। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসা ঐতিহাসিক খালের পরিবেশ প্রতিবেশ যেমন বিপন্ন, তেমনি বিপাকে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। পরিস্থিতি উন্নয়নে খালটি পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদুর রনির রিপোর্ট। এক সময়ে যে খালের স্বচ্ছ জলে চলত মাছ শিকার আর কুলকুল ধ্বনিতে মেতে থাকত দুপাড়ির জনপদ, ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়ক ঘেঁষা সেই ঐতিহাসিক রামদাড়া খাল এখন পচা নর্দমা। টাঙ্গন নদীর সাথে যুক্ত এই খাল ছিল স্থানীয় পানির প্রধান উৎস। অযত্ন, অবহেলা আর প্রভাবশালীদের দখল দূষণে সংকুচিত খাল রূপ নিয়েছে স্থাপনা ও ভাগাড়ে। পানির অভাবে আমরা পাটে আবাদ করতে পারি না, পানি যে দিব সেই রাস্তা নাই, রাস্তা রাখে নাই। যে অবস্থা হয়েছে যে রামদাড়া ভবিষ্যতে থাকবে না। সরকারি তো ওই পাশে, এখন এইগুলা যেগুলা আমাদের পড়ে গেছে এগুলা তো আমরা কিনে নিছি কাওলার জন্য। নদীর মতো ছিল, সবাই মাছ টাছ ধরে খাইতো, প্রাকৃতিক পরিবেশের মতো ছিল আর কি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য উৎপাদন ব্যবস্থার উন্নয়নে রামদাড়া খাল পুনর্খননের প্রয়োজনীয়তা এখন গণদাবিতে রূপ নিয়েছে। এমন বাস্তবতায় খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সীমানা নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আমরা রামদাড়া খালের যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে এগুলো উচ্ছেদ করবে। খাল খনন করতে গিয়ে যত ধরনের অবৈধ স্থাপনা আছে, যত ধরনের বাধা আছে, এগুলো আমরা সাথে সাথে এগুলো ডিমোলিশ করে দিব এবং আমরা এই খালের যে প্রাচীন যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যাতে আবার ফিরে আসে সেই চেষ্টা করব। কেবল প্রতিশ্রুতি নয়, শিগগিরই খনন শুরুর পাশাপাশি যথাযথ ব্যবস্থাপনায় রামদাড়া খালের প্রভাব ফেরানোর তাগিদ ভুক্তভোগীদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গভর্নর অপসারণ প্রক্রিয়া বহির্বিশ্বে ভালো বার্তা দেবে না, কূটনীতি বিশেষজ্ঞের অভিমত। প্রতিবেশীদের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মন্তব্য। আফগান তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। 133 জন তালেবান যোদ্ধা নিহত বলে ইসলামাবাদের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তর্বর্তী আমলে রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত ভিসি পরিবর্তনের উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখতে নীতিমালা প্রায় চূড়ান্ত। এবং রাজধানীর বাজারে কমেনি শসা, লেবু ও বেগুনের দাম। ডিম, ব্রয়লার মুরগির মূল্য কমলেও বাড়তি অবস্থায় এই সোনালী মুরগির দাম। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।